হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের লেকচারটা হচ্ছে আমাদের পর্যবেক্ষিত গতি চ্যাপ্টার 8 ফিজিক্স ফার্স্ট পেপারে। তো এইখানে হচ্ছে আমরা বিগত লেকচারগুলোতে হচ্ছে থিওরিগুলো নিয়ে আলোচনা করছি, বাট আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের উপরে বিগত বছরে যে বোর্ড পরীক্ষাতে যে সিকিউগুলো আসছে প্লাস এমসিকিউগুলো আসছে সেগুলো আমরা দেখবো, একদম রিয়েল যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো সবাই একটু দেখি আমরা। দেখেন এখানে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 আসছে। আচ্ছা, আপনারা যেহেতু 2025 ব্যাচ, আপনাদেরকে অবশ্যই 23 সালের কোশ্চেনগুলো খুব ভালোভাবে সলভ করতে হবে, কারণ এই কোশ্চেনগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের জন্য 24 সালের কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঢাকা বোর্ড বাদে বাকি বোর্ডের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, বাট অবশ্যই 23 সালের সবগুলো বোর্ড পরীক্ষার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় এখান থেকে কোশ্চেনগুলো সলভ করলে আমাদের জন্য বেটার হবে। তো কোশ্চেনটা একটু পড়েন তো সবাই। দেখেন একটা সেকেন্ড দোলক, ভালো কথা। তাহলে সেকেন্ড দোলক যদি আমাদের হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে দোলনকাল t=t1 = 2 সেকেন্ড। আর কি বলছে, দেশে সঠিক সময় দেয় পাহাড়ের উপরে নিয়ে গেলে। ঠিক আছে, আমরা ফর্মুলা কি শিখছি বলেন? t2/t1 হচ্ছে √L2/L1 হচ্ছে √G1/G2 হচ্ছে R+H/R। ঠিক আছে, আর হচ্ছে ঘন্টায় বললে 3600 ভাগ হচ্ছে 3600 -n। তাহলে আমি এখান থেকে পাহাড়ের চূড়ার দোলনকাল বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমি এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ অভিবাসন দিয়ে আছে, আমি এখান থেকে দোলনকাল বের করতে বলছে। তাহলে জাস্ট আমি এখান থেকে পাহাড়ের উচ্চতা বের করতে ফেলতে পারি, এটা করতে পারি যদি কোশ্চেন পাহাড়ের উচ্চতা বলতো, মানে ঘ নম্বর কোশ্চেনটা। আর গ নম্বর কোশ্চেনটা হচ্ছে বের করতে হবে দোলনকাল। তাহলে জাস্ট এই যে t2 আমি লিখবো, গ নম্বর কোশ্চেনের জন্য লিখবো t2/t1 লিখবো হচ্ছে 3600 ভাগ হচ্ছে 3600 -30। ঠিক আছে, কোশ্চেনটা খেয়াল করেন, আমাদের কিন্তু এখানে বলছে ঘন্টায় বললে আমরা লিখবো 3600, এত সেকেন্ড ধীরে চলে বলছে, ধীরে চলে মানে কি -n। ঠিক আছে, t1 কয় সেকেন্ড? 2 সেকেন্ড, আপনাকে t2 বের করতে হবে। শেষ। এটা হচ্ছে আমাদের কোন কোশ্চেনটা হয়ে গেল? এটা হচ্ছে আমাদের কি গ নম্বর কোশ্চেনটা শেষ। আচ্ছা, ঘ নম্বরটা কি বলছে দেখেন, আপনাকে বলছে যে এটার পাহাড়ের উচ্চতা। তাহলে আমি এখন লিখবো কি, ঘ নম্বর কোশ্চেনের জন্য লিখবো হচ্ছে যে R+H ভাগ হচ্ছে R হচ্ছে 3600 -n ভাগ হচ্ছে 3600 ভাগ 3600 -n। এখান থেকে ক্যালকুলেশন করলে আপনি এখান থেকে এইচ পেয়ে যাবেন। বুঝছেন? আপনার কিন্তু আর কিলোমিটারে দেওয়া, এটা অবশ্যই মিটারে করতে হবে। এটা খেয়াল রাখেন যে আরটা কিলোমিটারে রাখলে আপনার এইচটাও কিলোমিটারে আসবে, কোনো সমস্যা নেই, বাট এটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু এই অঙ্কটা আমরা করছি, এরকম টাইপের অঙ্ক করছি, খুবই সোজা। দেখছেন? তাহলে বোর্ড পরীক্ষাতে এরকম সহজ কোশ্চেন দিবে, কোনো কঠিন না। আপনি জাস্ট যেটা দেখলাম আমরা এর আগের লেকচারগুলোতে, সেগুলোই কিন্তু জাস্ট এখানে দিয়া। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। একটা সরল দোলকের গতি সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে x= এইটা, ভালো কথা। 2 সেকেন্ড পরে ত্বরণ বের করতে বলছে। আমি যদি ইকুয়েশনটা চিন্তা করি যে x= যদি আমি কম্পেয়ার করি a sin ωt প্লাস ডেল, কম্পেয়ার করেন, এখানে আমাদের a সমান হচ্ছে 10 মিটার। আচ্ছা, কোশ্চেনে যেহেতু কিছু বলে নাই, আমি আসলে ধরে নিব এটা এসআই হয়ে আছে। কোশ্চেনে যেহেতু কিছু বলে নাই, ω হচ্ছে আমাদের পাই রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমি পাই রেডিয়ান পার সেকেন্ড ওমেগা পাইলাম। আচ্ছা, 2 সেকেন্ড পরে ত্বরণ। ভাই, ত্বরণ বের করার জন্য আমাদের ইকুয়েশন কি বলেন? এটা যদি আমি মডিফাই করি তাহলে ত্বরণ a হচ্ছে বলেন মাইনাস না শুধু ওমেগা a cos ωt প্লাস ডেল। আপনি জাস্ট এখানে মান বসাই দেন টি এর জায়গায়, আপনি এখান থেকে কি পেয়ে যাবেন? ডেল। ডেল কত এখানে? ডেল হচ্ছে π/4। এটা কিন্তু রেডিয়ানে আছে, খেয়াল রাখেন সবাই। আপনার জন্য এগুলো ভুল করেন না, আপনার ক্যালকুলেটারে অবশ্যই ইকুয়েশন মোড রেডিয়ানে নিয়ে ক্যালকুলেশন করবেন। আচ্ছা, তাহলে আপনার 2 সেকেন্ড পরে ত্বরণ পেয়ে গেলেন। এটা হচ্ছে আমাদের কয় নম্বর কোশ্চেন? গ নম্বর কোশ্চেন। আচ্ছা, ঘ নম্বরটা কি বলছে? এত মিটার গভীরে নিয়ে গেলে দোলন সংখ্যার পরিবর্তন হবে কিনা। আমাদের কি মনে আছে যে দোলন সংখ্যার পরিবর্তন হয় কিনা? দেখেন তো, এই যে আমরা শিখছিলাম √R/R-H সমান হচ্ছে t2/t1। তাহলে আমরা এইখান থেকে বলে ফেলতে পারবো যে আসলে দোলন সংখ্যা চেঞ্জ হবে। ঠিক আছে, 100 মিটার গভীরে নিয়ে গেছেন, তাহলে দোলন সংখ্যা চেঞ্জ হবে, এবং সেই ফর্মুলাটা হচ্ছে ওইটা। তো আপনাকে কিন্তু কোশ্চেন এখানে আর দেয় নাই, এখানে আর দেয় না। আপনি এখানে দোলন সংখ্যাটা বের করে নেন, দোলনকালটা বের করে নেন। t=2π/ω দিয়ে আপনি দোলন সংখ্যা বের করে নেন, ওমেগা টিভি বের করে নেন। আর আরটা আপনাকে মনে রাখতে হবে। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর জি, পৃথিবীর হচ্ছে এই মানগুলো কিন্তু আপনাকে ভর, এই মানগুলো কিন্তু আপনাকে জাস্ট মনে রাখতে হবে, কারণ কোশ্চেনে কিন্তু দিবে না। দেখেন বোর্ড পরীক্ষায় কিন্তু কোশ্চেনে আমাদের এখানে আর এর মানটা দেয় নাই, 6400 কিলোমিটার। ঠিক আছে, এটাকে মিটারে করবেন।
তাহলে আপনি আবার একটু খেয়াল করেন, ফার্স্টে আমরা এই কোশ্চেন থেকে এ বের করলাম, আমরা এই ওমেগা জানি, আমরা এখান থেকে টি1 বের করে ফেলতে পারবো, দেন আমরা টি2 এখানে বসালে দেখাবো যে আসলে টি2 এর মানটা চেঞ্জ হচ্ছে এবং সেই চেঞ্জের মানটা আমাদের এখানে দেখাতে হবে। সবাই কি বুঝছেন? আমরা এই আগের যে লেকচারগুলো আছে সেখানে কিন্তু এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক করছি, সো এটা নিয়ে আসলে খুব বেশি সমস্যা হবে না। সবাই ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি আমরা। দেখেন একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বোর্ডের কোশ্চেন, এটা যশোর বোর্ডে আসছে এবং এর আগেও একবার বোর্ডের কোশ্চেন এই সেম কোশ্চেনটা দিছে। তো তোমরা দেখো একটু কোশ্চেনটা, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে। অ্যাঙ্গেল দেওয়া থাকলে তোমাদের কি মনে আছে, আমরা যদি সহজগুলো চিন্তা করতাম, যদি অ্যাঙ্গেল থাকে তাহলে সেই পয়েন্টে যদি এরকম একটা অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে সেই পয়েন্টে ভি ইজ ইকুয়াল টু √2gh। বাট আমরা এইচ বের করার জন্য কি শিখছিলাম বলুন তো? এইচ বের করা যদি আমি এতটুকু চিন্তা করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে বি ডি মনে করো, তাহলে এটা হচ্ছে ও, এখানে এইচ মানে হচ্ছে এখানে এ থেকে ডি, আমাদের কিন্তু এইচটা হচ্ছে এখানে কি বলেন তো, এ থেকে ডি। তাহলে এ থেকে যদি ডি হয় আমাদের, তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট কি বলেন, ও এ মাইনাস ও ডি। আচ্ছা, ও এ কত? ও এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে আমি ধরলাম ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু আমি ধরলাম হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে এল বিয়োগ ওডি হচ্ছে এল কজ থিটা। মনে আছে তোমাদের? দেখো এই জিনিসটা কিন্তু আমরা আগে শিখে আসছি, এখান থেকে কিন্তু আমরা ইজিলি এইচ বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে যদি এইচ পাই, কোশ্চেনে আমাদের চাইছে কি সি বিন্দুতে কার্যকরী বল, সি পয়েন্টে কয়টা বল কাজ করবে? আমরা যদি একটা সহজভাবে চিন্তা করি, দেখো এই যে একটা সহদোলক, এখন এইখানে আসি আমরা, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এটা মনে করো এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও। দেখো একটা হচ্ছে টান টি, এটা ওজন কোন দিকে আছে? ওজন হচ্ছে নিচের দিকে। এখন আমাকে বলো এই ওজনের উপাংশ কয়টা? এই ওজনের উপাংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা, এই কোণটাও থিটা, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, কেন বলেন তো? এটা হচ্ছে একান্তর কোণ, তাই তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এমজি কজ থিটা, আর এই দিকে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। তাহলে আমাদের এমজি কস থিটা আর এইদিকে হচ্ছে এমজি সাইন থিটা। এখন দেখেন এই টান বলটা এমজি কস থিটাকে কিন্তু নিষ্ক্রিয় করে দিবে, তাই না? নাকি ভ্যানিশ করে দিবে, তাহলে থাকবে কি শুধুমাত্র একটা বল এমজি সাইন থিটা। তাহলে যদি এমজি সাইন থিটা বলটা থাকে, এই বলটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে, তা এর উপরে কার্যকরী বল হচ্ছে জাস্ট এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটার জন্যই কিন্তু সে নিচের দিকে আসবে, বুঝছেন? তার প্রত্যয়নী বল কিন্তু এমজি সাইন থিটা, মানে এটা হচ্ছে তার রিভার্স ফোর্স, এটাই হচ্ছে আমাদের এফ আর, এবং এটা হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে? তো কোশ্চেন এখানে চাইছে কি, বলছে যে এখানে এই বিন্দুতে কার্যকরী বল বের করতে। তাহলে আপনি ডায়াগ্রামটা আঁকবেন, একে জাস্ট থিটার মানটা হচ্ছে এখানে 10, এখানে থিটা ভ্যালু কত দেখেন তো, এখানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডিগ্রি কোশ্চেন অনুযায়ী। সো কার্যকরী বল হচ্ছে এমজি সাইন থিটা, এবং এটাই হচ্ছে আমাদের প্রত্যয়নী বল। তো আমাদের এটা শেষ। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখেন, বলছে আপনাকে এ বি এবং সি বিন্দুতে নিত্যতা সূত্র প্রদত্ত হবে কিনা। তাহলে এ পয়েন্টে শক্তি কিন্তু আপনি বের করে ফেলছেন, এই পয়েন্টে শক্তি কি বলেন, ঘন নম্বর কোশ্চেনটা দিয়ে দেখেন, এই পয়েন্টে শক্তি কি বলেন? আমি এই পয়েন্টে শক্তি যদি আসি, এই পয়েন্টে শুধুমাত্র কি শক্তি বলেন? গতি শক্তি, মানে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ভি কই? ভি হচ্ছে আমি এখান থেকে বের করছি, আর ববের ভর দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আমরা সুতার ভরটাকে নেগলেক্ট করব, দেখছেন? আচ্ছা, তো এখন আপনি এখানে এ পয়েন্টে ইপি এর মানটা কিন্তু 0, তাহলে আপনি দুটো যোগ করলে মোট শক্তি ই পেয়ে যাবেন। তাহলে এ পয়েন্টে আমাদের মোট শক্তি বের হয়ে গেল, ওকে? আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি বলছে দেখেন, আমাদের বি পয়েন্টে কি আছে বলেন তো ভাই? বি পয়েন্টে হচ্ছে শুধুমাত্র কি ইপি এমজি এইচ। বি পয়েন্টে আপনি যখন এইচ বের করবেন, আপনারা কিন্তু এইচটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা হচ্ছে এ থেকে ডি, এমজি ইন্টু এডি। এই যে এডি কেমন বের করতে হবে কিন্তু শিখে ফেলছি, দেখছেন? আচ্ছা, তাহলে আপনি পারেন। আর বি পয়েন্টে ইকে এর মানটা কত আসবে? ইকে এর মানটা 0 আসবে। তাহলে এটা হচ্ছে কোন পয়েন্টে? এটা হচ্ছে বি পয়েন্টে। তাহলে আমি কিন্তু বি পয়েন্টে শক্তিটা দেখাই দিব, সেটা হচ্ছে মোট শক্তি মানটা কি এ পয়েন্টে শক্তি সমান। তাহলে এটা শেষ। আচ্ছা, এরপরে আসে আমরা সি পয়েন্টটাতে। সি পয়েন্টটা কোথায়? এই যে এখানে। তাহলে যদি আমি এখান থেকে একটা লম্ব টানি, মনে করেন সি পয়েন্টে আমি একটা লম্ব টানলাম, এই যে এরকম জায়গায়, এটা সিই মনে করলেন,
ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি এই সি পয়েন্টে কিন্তু এবার সি পয়েন্টে দুইটা শক্তি পাচ্ছি, একটা হচ্ছে ইপি mgh, কিন্তু এখানে এইচ এর মানটা কিন্তু mg ইন্টু এই, এইটা আমি কীভাবে বের করবো? mg ইন্টু ওএ মাইনাস ও ই। আচ্ছা, mg ইন্টু ওএ কত? ওএ হচ্ছে এল বিয়োগ ওইটা হচ্ছে এল কস থিটা। লিখছেন? আপনি কিন্তু এখান থেকে পেয়ে গেলেন, এটা যদি থিটা হয় এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে ওই ভাগ ওসি ইজ ইকুয়াল টু কস থিটা। আর আমরা ওসি ইজ ইকুয়াল টু ওএ ইজ ইকুয়াল টু বলতে পারি এটা হচ্ছে এল। সো আমি এখান থেকে ওই সমস্যার মানটাকে বসাই দিলাম, আমি এখান থেকে ইপি পেয়ে গেলাম। তাহলে আমাদের সি পয়েন্টে ইপি শেষ। সি পয়েন্টে আমরা কী বের করলাম দেখেন তো? আমরা ইপি বের করলাম। আচ্ছা, এবার ইকে বের করতে হবে। তাহলে ইকে ইজ ইকুয়াল টু কী লিখবেন বলেন? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? অথবা আপনি এখানে একটা কাজ করতে পারেন, ভিটা বের করে নেন, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2gh। এখানে এইচ কিন্তু এখানে এইচ হচ্ছে এ, শেষ। আপনি ভিটা বের করে নেন, দেন এখানে বসায় দেন, আপনি এখানে ইকে পেয়ে গেলেন। দেন মোট শক্তিটা কী হবে বলেন তো? ইকে প্লাস ইপি। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি বের করে দেখাবো, সেই মানটা হচ্ছে সেম আসছে। তাহলে আমি প্রসিডিউরটা আপনাকে আলোচনা করে দিলাম। প্রথমে দেখেন আমাদের একদম সেই বেসিক কনসেপ্ট, সাম্যাবস্থান থেকে যখন থিটা করে থাকে তখন আমাদের এইচ বের করার কাহিনী হচ্ছে এটা। আমরা এখানে ভি বের করে ফেললাম, তাহলে আমরা বি পয়েন্টে ভি বের করে ফেলতে পারছি। তাহলে আমরা এ পয়েন্টে গতিশক্তি পাবো, আমরা কী পাবো? বি পয়েন্টে বিভব শক্তি পাবো। এখানে ভি বের করছি এটা, আর এইচ বের করছে হচ্ছে এটা। তাহলে আমাদের শেষ, দুটো পয়েন্টে বের হয়ে গেছে। আর 3 নম্বর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এবং এই পয়েন্টে বের করার জন্য আমাদেরকে ওই পয়েন্টের এই যে হাইট সেটা হচ্ছে এই চিন্তা করতে হয়েছে, করে আমরা এটার এইচ বের করছি, দেন আমরা জাস্ট মান বসাই দিচ্ছি, এখান থেকে ইকে এবং ইপি পেয়ে গেছে। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ। আপনি যদি এই অঙ্কটা চিন্তা করেন, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমাদের অনেকবার আসছে, সো আপনারা এই অঙ্কটা খুব ভালোভাবে দেখবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি আমরা। দেখেন, গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। গ্রীষ্মকাল, ভাই গ্রীষ্মকাল মানে কি? গ্রীষ্মকালে তাপ বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে, টি বাড়ছে, সে কী হয়ে গেছে? স্লো হয়ে গেছে। আচ্ছা, স্লো হয়ে গেছে, তাহলে দৈর্ঘ্য যেহেতু বাড়ছে দৈর্ঘ্যকে কমিয়ে দিতে হবে, ভালো কথা। স্বাভাবিক অবস্থায় দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলনকাল টি অন ইজ ইকুয়াল টু আমি ধরলাম 2 সেকেন্ড। তাহলে টি অন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার অফ এল অন বাই জি। আমি এখান থেকে এল অন পেয়ে গেলাম, শেষ। আচ্ছা, ছাত্র কি করছে? 2% কমায় দিছে। তাহলে এল টু ইজ ইকুয়াল টু হচ্ছে সে এল অন বিয়োগ এল অনের 2%। আপনারা কিন্তু এই জায়গাটায় ভুল করে ফেলেন, আমি বারবারকে রিপিট করছি, আপনারা এই জায়গাটায় ভুল করে ফেলেন। আপনারা এল টুটা কিন্তু 2% না, এল টুটা হচ্ছে 2% কমায় দিছে। এখানে কিন্তু 2% কী করছে? কমায় দিছে। কোশ্চেন কিন্তু বলে নাই 2% হয়েছে, 2% করছে, তা বলে না, বলছে 2% কমায় দিছে। তাহলে আপনি কিন্তু এল টু পেয়ে গেলেন। আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে যে সে সফল হবে কিনা। তাহলে আমি দেখি, আমি 2% কমায় দিছে যে দোলনটা, তাহলে বলছে যে দোলনকাল কয় সেকেন্ড? 2.1 সেকেন্ড। তাহলে আমরা বের করে দেখি, আমরা টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে 2.1 সেকেন্ড ধরে আমরা টি ওয়ানটা বের করে দেখি যে সে আসলে টি ওয়ানটা পাই কিনা। তাহলে টি টু বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এল টু বাই এল ওয়ান ধরে আমরা এখান থেকে ম্যাথ করলে পেয়ে যাব, ঠিক আছে? জাস্ট নর্মাল, খুবই সহজ। আমি এখান থেকে টি ওয়ান বের করে দেখবো যে টি ওয়ানটা 2 সেকেন্ড হয় কিনা। যদি হয় তাহলে সে সফল হবে, আর যদি না হয় তাহলে সে সফল হয় নাই, ঠিক আছে? খুবই সোজা না কোশ্চেনটা? প্রথম কোশ্চেনটা কিন্তু এটা গ নম্বর, এটা হচ্ছে গ, আর আমরা এখন যেটা করলাম এটা হচ্ছে আমাদের ঘ, ঠিক আছে? কোশ্চেন দুইটা কিন্তু খুবই সোজা, এইগুলোই কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা, সেটা কুমিল্লা বোর্ডে আসছে, দেখছেন? খুবই সোজা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসেন। দেখেন, এটি পেন্ডুলাম ঘড়ি, মানে ওই যে ঘড়ির নিচে যে এটা থাকে ওটা হচ্ছে পেন্ডুলাম ঘড়ি। এখন প্রতি সেকেন্ডে একটি অর্ধদোলন দেয়। তাহলে আপনি কি বুঝলেন? যে এইখান থেকে এইটুকু পর্যন্ত যায় সে 1 সেকেন্ড সময় নেয়, এটা হচ্ছে অর্ধদোলন। তাহলে ফুল দোলন কতটুকু দিবে? 2 সেকেন্ডে। তাহলে বুঝতে পারছি যে দোলনকাল টি ওয়ান ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। কিন্তু পাহাড়ের উপর নিয়ে গেলে দৈনিক 100 সেকেন্ড হারায়। তাহলে হারানো মানে কি? হারানো হচ্ছে 100 সেকেন্ড, এটা কিন্তু হারায়, লস,
মানে স্লো হয়ে গেছে, ঠিক আছে, এটা কি হয়েছে, স্লো হয়ে গেছে। আচ্ছা সবই দিয়ে আছে পাহাড়ের উচ্চতা, তাহলে আর T2/T1 is equal to R plus H by R is equal to root over of R by R minus H is equal to 86400 ভাগ 86400 মাইনাস n। আচ্ছা এটা কিন্তু উচ্চতায় আর এটা হচ্ছে গভীরতায়, দেখেন তো বুঝছেন কিনা। তাহলে যদি মান বসে আমরা এখান থেকে পাহাড়ের উচ্চতা দেখছি, তাহলে R প্লাস এইচ ভাগ আর ইজ ইকুয়াল টু, দিনে বলছে 86400 ভাগ 86400 মাইনাস n। ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে, দেখছেন খুবই সোজা। আপনি এভাবে চিন্তা করেন, অঙ্কটা কিন্তু খুব সোজা। তাহলে গণমটা শেষ। পাহাড়ের উপর দোলকটিকে সেকেন্ড দোলে পরিণত করতে কী ব্যবস্থা নিতে হবে? ফাইন, আপনি যদি এটাকে সেকেন্ড দোলে করতে চান তাহলে আপনাকে অবশ্যই দোলনকালটা চেঞ্জ করতে হবে, কারণ এর তো দোলনকালটা দেখেন যখন পাহাড়ের উপরে নিয়ে গেছেন সে কিন্তু স্লো হয়ে গেছে। স্লো মানে কি, তার টি বেড়ে গেছে, টি বাড়া মানে কি এল বেড়ে গেছে। তাহলে আমাদের L2/L1 ইজ ইকুয়াল টু সেকেন্ড দোলকে পরিণত করতে চান, তাহলে সেক্ষেত্রে এখন দোলনকালটা কত, T2/T1 আমাদের করতে হবে কি, T1 হচ্ছে 2 সেকেন্ড করতে হবে, ঠিক আছে। আর T2 দিয়ে আছে কত, T2 আমি আগেই বের করে নিব, এই যে এখান থেকে বের করে নিব, T2 বের করে নিব। তাহলে আমরা করতে গেলে আমাদের L2 কি করা লাগবে সেটা বের করে নিব আমরা, ঠিক আছে। L2 না, আমরা L1 বের করে নিব, L1 বের করে নিব, ঠিক আছে। দেন আমাকে বলতে হবে যে এতটুকু দৈর্ঘ্য চেঞ্জ করতে হবে, সোজা কথা। আমি L2 এবং L1 এর মধ্যে সম্পর্ক বের করবো, করে আমাকে কিন্তু কোশ্চেনে L1 দেওয়া নেই, কোথাও দেওয়া আছে দেখেন তো, দেওয়া নেই। তাহলে আমি L2 ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু L1 বের করবো, বের করে বলবো যে আমাকে দৈর্ঘ্য এতটুকু চেঞ্জ করলে সেটা সেকেন্ড দোলক হয়ে যাবে। দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করব, মেইন কথা হচ্ছে আমরা এখানে দৈর্ঘ্য চেঞ্জ করবো, তাহলে কিন্তু আমাদের সেটা সেকেন্ড দোলক হতে পারবে। কি সবাই বুঝছেন এটা? আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখেন এটা আমরা করছি ভাই, এটা আমরা করছি, আপনাকে বলছে যে এখান থেকে এটার থিটা মান বের করতে বলছে। তাহলে ভালো কথা, ভিম্যাক্স দিয়ে আছে। তাহলে ভিম্যাক্স মানে হচ্ছে, বলেন ভিম্যাক্স মানে কি বলেন, রুট ওভার অফ 2gh, আমরা এটা শিখে আসছি। দেন এইচের জায়গায় আমরা কি লিখবো, এইচের জায়গায় হচ্ছে আমরা যদি এটাকে যদি আমি বলি এটা হচ্ছে আমাদের বিডি, তাহলে আমাদের এইচের জায়গায় হচ্ছে এটা হচ্ছে এডি। এডি মানে হচ্ছে দেখেন, এডি মানে হচ্ছে জাস্ট ওএ মাইনাস ওডি। তাহলে ওএ হচ্ছে আমাদের এল 0.048 বিয়োগ 0.048 কস থিটা। আপনি এখান থেকে ফার্স্টে এইচ বের করবেন, এইচ বের করার পরে এইচ এখানে বসাই দিয়ে আপনি এখান থেকে কী বের করবেন, এখান থেকে আপনি বের করবেন হচ্ছে থিটার মানটা। আমরা এই কোশ্চেনটা কিন্তু আগেই করছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটাই সিলেট বোর্ডে আসছে। একটু একই জিনিসই বাট একটু ঘোরা দিচ্ছে আর কি, দেখছেন আপনি থিটা পেয়ে গেলেন। আচ্ছা উদ্দীপকের মন্তব্যটি যাচাই করো, বিভব শক্তি এবং গতিশক্তি সমান। অবশ্যই আপনি বি পয়েন্টে কী শক্তি আছে বলেন, বি পয়েন্টে কী আছে বলেন, বি পয়েন্টে শুধুমাত্র বিভব শক্তি ইপি মানে হচ্ছে mgh, এটা বের করবেন। কোশ্চেনে কিন্তু এম দেওয়া নাই। আচ্ছা ভালো কথা, তাহলে আপনি এটা মান পাবেন, মনে করলেন আপনি এম ধরলেন, আর এ পয়েন্টে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র থাকবে হচ্ছে ইকে, আপনি ইকে বের করবেন হাফ এম ভি স্কোয়ার। তাহলে আপনি বি পয়েন্টে হচ্ছে তোমরা হচ্ছে বি পয়েন্টে ইপি মান বের করবা, আর এ পয়েন্টে হচ্ছে ইকে বের করবা। তাহলে এই যে মানটা আসবে দেখাই দিবা যে আসলে এই মানটা হচ্ছে কি সমান, আর এটা সমান হলে তুমি বলবো যে অর্থাৎ বিভব শক্তি গতিশক্তি সমান হবে, ঠিক আছে। দেখেন তো বুঝছেন কিনা, সবাই কি বুঝছো দেখো তো। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। একটি সেকেন্ড দোলকে সিলিন্ডার আকৃতির বব পানি দ্বারা পূর্ণ আছে, ববের দৈর্ঘ্য দেওয়া আছে। ভালো কথা, আপনাদের কিন্তু আমি ক্লাসে আলোচনা করছি যে বব হচ্ছে পানি দিয়ে পূর্ণ করলে তাহলে ভর কেন্দ্রে কোনো সরণ হয় না। মনে করি একটা সরল দোলক, এটা হচ্ছে বব, আর এই একটা সরল দোলক, এটা হচ্ছে বব। এখন এইটা খালি আর এটা হচ্ছে পানি দিয়ে পূর্ণ, তাহলে এর ভর কেন্দ্র কিন্তু আসে হচ্ছে কোথায়, এর ভর কেন্দ্র আসে হচ্ছে এই জায়গাটায়, আর এর ভর কেন্দ্র একই জায়গায় আসে। তাহলে এখান থেকে এতটুকু যদি আর হয়, এখান থেকে এতটুকু হচ্ছে আর, এখান থেকে এতটুকু হচ্ছে এল, এখান থেকে এতটুকু হচ্ছে এল। তাহলে পানি দ্বারা পূর্ণ করলে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো মানে ববের ব্যাসার্ধ নিয়ে কোনো সমস্যা নেই। ববের ভরেও আমরা শিখছিলাম যে
ববের ভরের উপর ডিপেন্ড করে না, বাট ববের ভর কেন্দ্রের স্মরণের উপর ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে? তো আপনি পানিতে পূর্ণ করলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু অর্ধপূর্ণ করলে কিন্তু ভাই সেক্ষেত্রে ভর কেন্দ্রটা কিন্তু একটু নিচে নামতো, আর এর মানটা কিন্তু তখন আর সেম থাকতো না, আর এর মান চেঞ্জ হতো, ঠিক আছে? সো ভালো কথা, ববের দৈর্ঘ্য দেওয়া আছে, ভালো কথা, সিলিন্ডার কিন্তু তাহলে ববের দৈর্ঘ্য দেওয়া আছে। আর এখন তাহলে আপনি এখান থেকে আর সমস্যা বলতে পারবেন হচ্ছে আমাদের 8/2 মানে 4 সেন্টিমিটার, 0.04 মিটার। আচ্ছা, ববের কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলছে। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√L/g। আমি কার্যকরী দৈর্ঘ্য পেয়ে গেলাম। বব অর্ধেক খালি করলে কি হবে সবাই খেয়াল করো, ববটা কিন্তু পানিতে পূর্ণ, ঠিক আছে? এখন আমি এই ববটাকে কী করলাম, অর্ধেক খালি করলাম, তাহলে পানি কতটুকু আছে বলেন তো? পানি আছে হচ্ছে আমার জাস্ট এই যে এতটুকু। আমি কি করছি, ববটাকে অর্ধেক খালি করছি। ববটা অর্ধেক খালি করা মানে কি, পানিটা কিন্তু অর্ধেক আছে। আচ্ছা, যখন পানি অর্ধেক আছে তাহলে এর ভর কেন্দ্র কিন্তু এখন কোন জায়গায়, এখানে, তাহলে আমাদের কিন্তু আর এটা আর নাই, এটা হচ্ছে তখন এই যে এটা হয়ে গেছে, দেখছেন? তো এটা যেহেতু সিলিন্ডার শেপের, আমি তোমাকে সিলিন্ডার শেপই দেখাই, তাহলে এটা কিন্তু এখন এই যে এটা তো আগে ছিল হচ্ছে ভাইয়া এখান থেকে এতটুকু আর ইকুয়াল টু 4, বাট এখন কিন্তু এই অর্ধেক খালি করছো, তাহলে ভর কেন্দ্র কিন্তু আরও 2 যোগ হবে, তাহলে +2, তাহলে এখন আর ইকুয়াল টু 6 হবে। বুঝছেন সবাই? এটা বুঝছেন কিনা দেখেন, আপনি অর্ধেক খালি করছেন, এখানে কিন্তু ববটাকে আমরা কি করছি, আমরা ববটাকে অর্ধেক খালি করছি। অর্ধেক খালি করা মানে কি, তার কিন্তু ভর কেন্দ্রটা এখন চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? যদি ভর কেন্দ্র চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আর মানটা বাড়ছে, তাহলে আগে ছিল T1, বাট এখন কিন্তু T2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√L/g, মানে L + 6/g, আর আগে ছিল হচ্ছে জাস্ট 2π√L প্লাস, দেখেন এই T1 বড় নাকি T2 বড়? T2 মানটা বড়, কারণ এখানে এই মানটা বেশি হয়ে গেছে, তাহলে দোলনকাল কিন্তু এখন বেশি হয়ে যাবে, আর দোলনকাল বেশি হওয়া মানে হচ্ছে সে কি হবে, সে স্লো চলবে, দেখছেন? তাহলে পানিপূর্ণ অবস্থায় যে দোলনকাল দিচ্ছিল, পানি অর্ধেক ফিল আপ করলে দোলনকালটা কিন্তু কমে গেছে, তাহলে কি সে স্লো হয়ে গেছে না? সরি, দোলনকাল বেড়ে গেছে, তাহলে কি সে স্লো হয়ে গেছে না? দেখেন তো বুঝছেন কিনা? তাহলে এরকম টাইপের কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আমাদের থাকবে, এবং আমরা কিন্তু এটা এর আগের ক্লাসে এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি যে আসলে পানি পূর্ণ করলে কি হয়, অর্ধপূর্ণ করলে কি হয়, বা পানি মানে অর্ধেকের অর্ধেক খালি করলে কি হয়, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তার মানে আমরা যে বলি কার্যকরী দৈর্ঘ্য এলটা আসলে L + R, এই আরটা হচ্ছে ববের ব্যাসার্ধ না, এটা হচ্ছে ববের, তুমি যেখান থেকে ঝুলাবা সেখান থেকে ববের ভর কেন্দ্রের ডিস্টেন্স, নট ব্যাসার্ধ। আমরা গোলকগুলো দেখলে মনে হচ্ছে ব্যাসার্ধ মনে হচ্ছে, বাট সেটা কিন্তু ব্যাসার্ধ না, সেটা মনে রাখবো অবশ্যই। ঝুলবিন্দু থেকে ববের ভর কেন্দ্রের ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর। এখানে কিন্তু আর ব্যাসার্ধ, এখানে আর ব্যাসার্ধ, বাট এখানে কিন্তু আরটা ব্যাসার্ধ না, এটা কিন্তু ঝুলবিন্দু থেকে ববের ভর কেন্দ্রের দূরত্বটা তোমাকে কাউন্ট করতে হবে মানে দিয়ে। দেখেন তো বুঝছেন কিনা সবাই? তাহলে এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে দেখেন তো, আমরা কিন্তু সবাই মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। ভাই এইটা আমরা করছি শুধু টান, মনে করে দেখো একটু এই কোশ্চেন আমরা এখানে, যখন তুমি ববটাকে এইভাবে চিন্তা করবা, এই যে ববটাকে এইভাবে চিন্তা করবা, এই যে এখানে আছে, তাহলে ববটা কোথায় আছে, যে এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, দেন এটার এই দিক বরাবর টানটা হচ্ছে আমাদের এমজি। যদি এদিকে আমি এমজি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে এই কোণটা থিটা, আর এখান থেকে এতটুকু হচ্ছে এক্স দেওয়া, তো এটা হচ্ছে এমজি কস থিটা, তাহলে টানটা হচ্ছে টি। এখন টান বের করতে বলছে, বাট কোশ্চেনে থিটা দেওয়া নেই, তাহলে থিটা যেহেতু দেওয়া নেই, এক্স দেওয়া আছে, আর এখানে হচ্ছে এটা 3 মিটার, এটাও 3 মিটার, তুমি কিন্তু থিটা বের করে ফেলতে পারবা। কী হবে দেখেন, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মিটার, তাহলে আপনি বলতে পারবেন যে কস থিটা ইজ ইকুয়াল টু, কস থিটা কি, মানে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব অতিভুজ 3/3, সরি 3/3 না, ভুল হয়েছে আমাদের, একটু ভুল হয়েছে, আমরা কস থিটা বের করবো নাকি সাইন থিটা বের করবো, সাইন থিটাই করি আমরা। দেখেন 3 কিন্তু ভাই এই যে এইখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে 3, আর এর কিন্তু এইখান থেকে এতটুকু হচ্ছে 3, তাহলে এক্স যেহেতু আছে তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি
এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সমস্যা হচ্ছে সাইন থিটা। তুমি যদি থিটা পাও, থিটা মানটা যদি পাও, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট এম জি কস থিটা। সূত্রটা হচ্ছে এইটা, টি ইজ ইকুয়াল টু এম জি কস থিটা। দেখছেন আমরা কিন্তু এটা শিখছি। সো আমরা মোটামুটি এই টাইপটা চিন্তা করলে আমরা কিন্তু দেখলাম যে আসলে এই দিক বরাবর হচ্ছে একটা বল কাজ করবে এম জি কস থিটা, আর এই দিক বরাবর আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের এম জি সাইন থিটা। তাহলে এখন এম জি কস থিটা যে বলটা আছে, সেই বলটা আর এই টান বলটা হচ্ছে সমান, এটাই হচ্ছে শুধু টান। এই যে এম জি কস থিটা যে বলটা, এই বলটা, এই যে টান বলটা, এটা হচ্ছে যেহেতু সমান, তাহলে এটা হচ্ছে আমাদের এম জি কস থিটা, আর এই দিক বরাবর হচ্ছে আমাদের এম জি সাইন থিটা। তাহলে বের করতে বলছে সুতার টান, তাহলে জাস্ট এম জি কস থিটা বের করলে হচ্ছে। আর থিটাটা আমরা কীভাবে বের করবো, এই যে এই ত্রিভুজটা দেখেন, আমি যদি এটাকে ও বি ডি চিন্তা করতাম, তাহলে এই ত্রিভুজের জাস্ট ও বি ভাগ হচ্ছে ও ডি ভাগ হচ্ছে ও বি, মানে ও বি আর উপরে হচ্ছে আমাদের বিডি, এটা হচ্ছে আমাদের কি সাইন থিটা। এই যে ভূমি, লম্ব, অতিভুজ, ঠিক আছে? সবাই কি বুঝছেন? দেখেন তো ক্লিয়ার না কনসেপ্টটা? এখন এখান থেকে আপনি শুধু টানটা পেয়ে গেছেন। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা কি বলছে? বি অবস্থানে রনি ও বনি সমান কার্যকর বল অনুভব করবে কিনা? অবশ্যই না, কারণ রনির কার্যকর বল হচ্ছে এম জি সাইন থিটা, এম অন জি সাইন থিটা, এটা হচ্ছে মনে করেন রনি, এটা কার জন্য? রনির জন্য। আচ্ছা, আর বনি যে, তার জন্য হচ্ছে আমরা কি লিখবো? বনির জন্য আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে এম টু জি সাইন থিটা। তাহলে রনি এবং বনি দুজনের কিন্তু কার্যকরী বলটা হচ্ছে এই যে এফ আর এই দুটো কিন্তু ভিন্ন হবে, বুঝছেন? এটার উপরে কার্যকরী বল কিন্তু এম জি সাইন থিটা। সো এই বলটা কিন্তু অবশ্যই দুজনের ক্ষেত্রে কি হবে? সেম আসবে নাকি ভিন্ন হবে? ভিন্ন হবে। জাস্ট আপনি এখানে ক্যালকুলেশন করে দেখাই দিবেন যে দুটো ভিন্ন আসছে। তাহলে আমরা এরকম টাইপের অঙ্ক যখন দিবে, আমরা জাস্ট কনসেপচুয়াল জিনিস আমরা জাস্ট চিন্তা ভাবনা করে অ্যান্সার করবো, এবং এই টাইপের অঙ্ক কিন্তু বারবার আসছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, জিনিসটা খুব আমরা বুঝছি কিনা। আমরা এরকম টাইপের অঙ্ক আগেও দেখে আসছি, এখনও দেখলাম, বাট একই কনসেপ্ট কিন্তু এটা। সবাই ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। একটা সরলদোলকের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, ভালো কথা, আমাদের এল দেওয়া আছে, বিস্তার এ দেওয়া আছে। আচ্ছা, আপনি এখানে টি সমান হচ্ছে 2π√L/g করে আপনি এখান থেকে কি পেয়ে যাবেন? এখান থেকে আপনি টি পেয়ে যাবেন, আচ্ছা, বা টি অন পেয়ে যাবেন, ঠিক আছে? বলছে সাম্যাবস্থানের বেগ কত? সাম্যাবস্থা মানে হচ্ছে সরলদোলকের সাম্যাবস্থা মানে কোন জায়গাটা? এই যে এই জায়গাটা। তাহলে এই জায়গাটার বেগ ভি ম্যাক্স মানে কত? ভি ম্যাক্স মানে হচ্ছে আমরা লিখতে পারি ওমেগা ইন্টু এ। শেষ। আমরা ওমেগা কীভাবে বের করবো? ওমেগা ইকুয়াল টু 2π/t, আমরা এখান থেকে ওমেগা পেয়ে যাবো, তাহলে আমাদের ভি ম্যাক্স পেয়ে গেলাম। সাম্যাবস্থানের বেগটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ। আচ্ছা, কোন স্থানে উচ্চতা বেশি ছিল এবং গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কোন স্থানে উচ্চতা বেশি ছিল, তাই না? আচ্ছা, তাহলে দুইটা জায়গায় নিয়ে গেছো, একটা হচ্ছে পি জায়গা, একটা কিউ জায়গা। আমি ধরলাম যে পি স্থানে নিয়ে গেলে হচ্ছে তোমার এটা হচ্ছে, তাহলে মেইন দোলনকাল তো তুমি আগে বের করছো, টি অন বের করছো, তাহলে পি জায়গার জন্য টি কিউ বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে √r প্লাস এইচ ভাগ আর। এখান থেকে আমি এইচ পেয়ে যাব কোন জায়গার জন্য? পি জায়গার জন্য। আচ্ছা, এরপরে দেখেন আপনাকে বলছে কিউ জায়গা, তাহলে কিউ জায়গার জন্য আমি লিখব টি টিপি এটা। আচ্ছা, টি কিউ ভাগ হচ্ছে টি ওয়ান ইজ ইকুয়াল টু, টি ওয়ানটা আমরা এখান থেকে বের করছি, ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ ভাগ আর। আমি এখান থেকে কী পেয়ে যাব? এখান থেকে কিউ জায়গার জন্য আমি কিউ এইচ পেয়ে যাব। দুইটা এইচ বের করে আমি বলবো যে আসলে কোন জায়গাটার জন্য আমার আসলে এইচের মানটা বেশি ছিল, ঠিক আছে? তাহলে আমরা ঘন কোশ্চেনটা কিন্তু অ্যান্সার করে ফেলছি। দেখছেন, আপনাকে জাস্ট এইভাবে চিন্তা করতে হবে যে কোন জায়গাটার জন্য এইচটা বেশি ছিল, আপনাকে জাস্ট এইভাবে চিন্তা করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খুবই সোজা, ঠিক আছে? জাস্ট নর্মাল কনসেপ্ট। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। এই যে স্প্রিং, দুটো স্প্রিং দেওয়া আছে। প্রথম চিত্র যেটা আছে সেখানে আপনার হচ্ছে স্প্রিং দুটো কীভাবে আছে বলতে পারবেন? প্রথম যে জায়গাটা সেখানে স্প্রিং কীভাবে আছে? সে দুটো স্প্রিং আসলে প্যারালালে আছে, এই একটা স্প্রিং আর এই একটা স্প্রিং। এটা হচ্ছে মাস এম, এটা হচ্ছে কে ওয়ান, এটা হচ্ছে কে টু। এই
কেন? কারণ যখন আপনি এই স্প্রিংটাকে টান দিয়ে ছেড়ে দিবেন তখন সে দুলবে, এখানে কিন্তু এক্স সমান থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই স্প্রিংটা হচ্ছে কি কানেকশন আছে বলেন? এটা হচ্ছে প্যারালালে K1 প্লাস K2। এটা কি চিত্র 1। আচ্ছা, দ্বিতীয় চিত্রে কিন্তু স্প্রিংটা একটাই স্প্রিং আছে, তাহলে কোনো কানেকশন নাই এখানে। আর তৃতীয় চিত্রের স্প্রিংটা হচ্ছে দুটো স্প্রিং এবং এই দুটো সিরিজ কানেকশন আছে, মানে এই একটা স্প্রিং আর এই একটা স্প্রিং, এই যে মাস হচ্ছে আমাদের এইটা। তাহলে এটা চিত্র 3, ঠিক আছে। এই স্প্রিংটা হচ্ছে K1, এই স্প্রিংটা হচ্ছে আমাদের K2, এই মাস হচ্ছে M প্রাইম, আর এখানে মাস হচ্ছে আমাদের M। এখন 2 নং চিত্রে স্প্রিংয়ের কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে 2 নং চিত্র কোনটা? জাস্ট চিত্র 2 দেখেন, এখানে আমাকে বের করতে বলছে স্প্রিংয়ের কৌণিক কম্পাঙ্ক। তাহলে T = 2π√M/K2। আচ্ছা, M দিয়ে আছে কত? 4.5 কেজি। তাহলে আমি T পেয়ে যাব। T = হচ্ছে 2π√4.5 ভাগ K2 কত? K2 হচ্ছে আমাদের 2000 নিউটন পার মিটার। তাহলে আমি এখান থেকে T2 পেয়ে গেলাম, T পেয়ে গেলাম। T পাইলে ওমেগা = 2π/T করলে আমি এখান থেকে কি পেয়ে যাব? ওমেগা পেয়ে যাব। তাহলে গ নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। গ নম্বরটা শেষ, গ নম্বরটা শেষ। আচ্ছা, এবার দেখেন ঘ নম্বরটা। M প্রাইম যদি 1 কেজি হয় তাহলে 1 ও 3 জনের পর্যায়কাল সমান হবে কিনা? ভালো কথা। এখানে পর্যায়কাল যদি আমি ধরি T3 = হচ্ছে 2π√M প্রাইম ভাগ হচ্ছে এখানে কেস = 1/K1 প্লাস 1/K2। তাহলে এখানে কেস লিখবো আমরা, ঠিক আছে। আর এইখানটায় T2 = হচ্ছে 2π√M ভাগ KP। এখান থেকে আমি T2 বের করবো। তাহলে অবশ্যই কিন্তু ভাইয়া T3 এবং T2 মান বের করলে আমি বলতে পারবো যে আসলে T3 এবং TT কেমন হবে, সমান হবে নাকি ভিন্ন হবে। যদি মান সেম আসে তাহলে বলবো সেম হয়েছে, যদি সেম না আসে তাহলে কি বলবো? সেম হয় নাই, দেখছেন? তাহলে কিন্তু আমরা পারবো, দেখছেন? খুবই সোজা। কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো দিলে আমরা কিন্তু পেরে যাবো। কিন্তু আপনারা সবাই এটা বুঝছেন কি না যে প্রথম যে স্প্রিংটা আছে এখানে আমি এই মাছটাকে যদি একটু টেনে ছেড়ে দিই তাহলে কিন্তু সে এইভাবে স্মুথলি কি করবে? সিম্পল হারমোনিক মোশন দেবে। কিন্তু এখানে এক্সটা হচ্ছে কি সেম, মানে এখানে যতটুকু যাবে এদিকে কিন্তু ততটুকুই আসবে। তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন হয়েছে এবং এখানে এক্সটা সেম। আর এক্স সেম হলেই কিন্তু সেটা কি কানেকশন হয়? সেটা হচ্ছে প্যারালাল কানেকশন হয়। কি সবাই বুঝছি? আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন দেখি আমরা। পাভেলের দোলকের বেগ কত? তাহলে সাম্য অবস্থান হচ্ছে কোন জায়গায় আছে? সাম্য অবস্থান হচ্ছে এই জায়গাটায় আছে। এখান থেকে এতটুকু দূরে পাভেলের আপনাকে বেগ চাইছে। এটা হচ্ছে O, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। এখান থেকে এতটুকু X 10 সেন্টিমিটার, এটা BD বেগ চাইছে। তাহলে Vmax = কি হবে বলেন? এই যে পাভেলের দোলকটি বেগ V চাইছে, তাই না? সাম্য অবস্থান থেকে 10 সেন্টিমিটার দূরে। তাহলে V = কি ফর্মুলা বলেন? ω√A² - X²। আপনি পেয়ে যাবেন। বিস্তার দিয়ে আছে কোশ্চেনে? হ্যাঁ, বিস্তার দিয়ে আছে। আপনি এখান থেকে ওমেগা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের বলছে যে বিস্তার দিয়ে আছে, আমাদের বলছে এখান থেকে পাভেলের বেগ বের করতে বলছে। তাহলে পাভেলের যদি বেগ বের করতে বলে আমরা ফার্স্টে হচ্ছে সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল জানি। পর্যায়কাল T = হচ্ছে 2 সেকেন্ড। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে T 2π/ω করলে আমরা এখান থেকে ওমেগা পেয়ে যাব। দেন আমরা বসলে আমরা এখানে বিটা পেয়ে যাবো। তাহলে গ নম্বর কোশ্চেনটা আমাদের অ্যান্সার শেষ। আচ্ছা, রায়হান কি মন্তব্য করছিল? দোলকটি বেশি শক্তি অর্জন করবে, তার দোলকটি। তাহলে শক্তি বের করতে হবে, তাই না? বলছে দোলকের শক্তি। আচ্ছা, এখন বিস্তার দিয়ে আসতে শক্তি বের করি আমরা। শক্তি E = হচ্ছে আমরা লিখবো 1/2 KA², ঠিক আছে। এখন এই বিস্তার যেহেতু দিয়ে আসছে তাহলে এটা হচ্ছে মনে করো রায়হান, আর এটা পাভেল, এটা মনে করো পাভেল, PAVEL পাভেল। আর রায়হানের ক্ষেত্রে আমরা ই বের করবো হচ্ছে 1/2 KA², ঠিক আছে। দুইটার ক্ষেত্রে আমরা শক্তি বের করে বলবো যে আসলে শক্তিটা সেম হবে, দোলকের ববের ভরের উপর ডিপেন্ড করে না, কারণ এখানে কে সেম, বুঝছেন? সেকেন্ড দোলক বসে যেহেতু, তাহলে সেকেন্ড দোলক আর সেকেন্ড দোলকের ওমেগা সেম, আসলে দুইটা শক্তি সেম থাকবে। তাহলে রায়হানের কথাটা কিন্তু এখানে আসলে ঠিক নাই। আপনি ম্যাথমেটিক্যালি এখানে বুঝাই দিবেন যে আসলে তার মন্তব্যটা সঠিকতা যাচাই করো, তার মন্তব্যটা ঠিক না, কারণ এখানে আমাদের দুটা ক্ষেত্রে শক্তির মানটা কি থাকবে? সেম থাকবে, বুঝছেন?
আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি আমরা। যশোর বোর্ডে আসছে, এটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, দিনে 50 সেকেন্ড হারায়, তাহলে দিনে 50 সেকেন্ড হারায়, বলছে যে এটা ব্যাখ্যা দিয়ে আছে, বলছে যে আপনার সহজে দোলনকাল কত হবে। তাহলে দোলনকাল আমরা T2 বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে R প্লাস H বাই R, এখান থেকে আমরা T2 বের করে ফেলতে পারবো। তাহলে গণমোটা শেষ। আচ্ছা ঘনটা কি বলছে, কি কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায় সেকেন্ড দোলকে নিয়ে আচরণ করবে। তার মানে আমাকে কি করতে হবে, এল চেঞ্জ করতে হবে, দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। সো আমরা T2 বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে √ অফ L2 বাই L1 ইজ ইকুয়াল টু হচ্ছে R প্লাস H বাই R ইজ ইকুয়াল টু হচ্ছে দিনে কয় সেকেন্ড ফাস্ট হয়েছে, সে স্লো হয়েছে, তাহলে 86400 ভাগ 86400 মাইনাস 50। আমরা যদি এই মানটা বসাই, আমরা এখান থেকে L2 ইজ ইকুয়াল টু হচ্ছে সামথিং পেয়ে যাবো, সামথিং ইন্টু সামন পেয়ে যাবো, তাহলে আমরা বলবো যে আসলে আমাদের এতটুকু দৈর্ঘ্য চেঞ্জ করতে হবে। আমরা এই দৈর্ঘ্যের মানটা কতটুকু চেঞ্জ করতে হবে এটা হচ্ছে কোশ্চেনটা পড়ে বুঝে ফেলবো। দেখেন তো বুঝছেন কিনা। আমরা কিন্তু এইভাবে ইজিলি কোনো একটা পাহাড়ের চূড়ায় গেলে দোলনকাল কীভাবে চেঞ্জ করলে আগের মতন পাবো সেটা বের করে ফেলতে পারবো। আমাদের T2 হওয়া লাগবে হচ্ছে 2 সেকেন্ড, বুঝছেন। তাহলে আমরা এই দোলনকালটা চেঞ্জ করে দেখাবো, মানে L2 বিয়োগ L1 বের করে দেখাবো। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা এখানে দেখো এই যে খ নম্বরের কোশ্চেন থাকে তোমাদের, যে স্প্রিং ধ্রুবক এত বলতে কি বুঝো, তাহলে এগুলো তো ভাইয়া মনে থাকে না। তাহলে আমরা কি করব দেখেন তো, আমরা F ইজ ইকুয়াল টু হচ্ছে KX লিখবো, KX লিখবো। এখন F হচ্ছে K সমান কি F বাই X। তাহলে এখানে যদি X ইজ ইকুয়াল টু 1 মিটার হয়, তাহলে F ইজ ইকুয়াল টু হচ্ছে 25 নিউটন। এবার তুমি বলো যে 1 মিটার স্প্রিংকে 1 মিটার সরাতে গেলে যে পরিমাণ বল প্রয়োগ করা লাগে সে বলের মান হচ্ছে 2.5 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক এত বলতে বোঝায়, মানে 1 মিটার স্প্রিংটাকে 1 মিটার কি করতে সংকুচিত বা প্রসারিত করতে 2.5 নিউটন বল, প্রত্যয়নী বল কাজ করবে। আপনি যদি প্রসারণ করেন তাহলে বিপরীত দিকে 2.5 নিউটন, আর যদি সংকোচন করেন তাহলে তার রিভার্স দিকে হচ্ছে 2.5 নিউটন বলে কাজ করবে। তাহলে এই কোশ্চেনগুলো আসলে পড়ার সময় আমাদেরকে মুখস্থ করলে হবে না, এগুলো ম্যাথমেটিক্যালি বুঝে বুঝে পড়তে হবে, তাহলে দেখবেন যে জিনিসটা লাস্টিং করবে। আপনার পরীক্ষার সময় আপনি অ্যান্সার করতে পারবেন, কিন্তু যদি মুখস্থ করে ফেলেন তাহলে কিন্তু জিনিসটা লাস্টিং করবে না। আচ্ছা দেখেন 3 সেকেন্ডে 3 বার স্পন্দিত হচ্ছে, তাহলে দোলন সংখ্যা T ইজ ইকুয়াল টু হচ্ছে T বাই N। আচ্ছা সরণ দেওয়া আছে x, বিস্তার দেওয়া আছে হচ্ছে 11 সেন্টিমিটার, সরণ 6 সেন্টিমিটার। বলছে উদ্দীপকের বস্তুটির বেগ বের করো, তাহলে v ইজ ইকুয়াল টু ওমেগা √ অফ a স্কোয়ার বিয়োগ x স্কোয়ার করলে আপনি বেগ পেয়ে গেলেন। আচ্ছা উদ্দীপকের বস্তুটির উপর ক্রিয়াশীল বল ওজন থেকে কম কিনা। আচ্ছা দেখি আমরা, এই যে এখানে একটা আছে, এইখানে একটা আছে, এটার ওজনটা কোন দিকে আছে বলেন। এটার ওজনটা হচ্ছে আমাদের mg। আচ্ছা এখন এই ওজনের দুইটা উপাংশ, হ্যাঁ এখান থেকে যদি এটা x হয়, এই দিক বরাবর একটা উপাংশ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে mg cos থিটা। এই উপাংশটাকে ভ্যানিশ করবে হচ্ছে t, তাহলে শুধুমাত্র এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে mg sin থিটা, এবং এই বলটাই কিন্তু তার উপরে অ্যাক্টিভ থাকবে। তাহলে আমাকে বলো mg বড় হবে নাকি mg sin থিটা বড় হবে। অবশ্যই mg sin থিটা ছোট হবে, mg বড় হবে, তাহলে তার ওজন কিন্তু কম। বস্তুর উপর ক্রিয়াশীল বল বস্তুর ওজন অপেক্ষা কিন্তু কি হবে, কম হবে। সো তুমি এটা প্রমাণ করে দিবা, মানে দেখাবা যে mg sin থিটার মানটা হচ্ছে কি mg থেকে ছোট, এটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা থিটা কেমনে বের করবা, থিটা হচ্ছে এইটা। তাহলে আমি যদি এখানে আসি, আমার x দিয়ে আছে কত 6, আর এখান থেকে এটা যদি ও বি চিন্তা করি, এটা যদি ও এ হয়, এটা যদি ও ডি হয়, এই ত্রিভুজ ও বি ডিতে, ত্রিভুজ ও বি ডিতে দেখেন তো, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমি কি বলতে পারি বিডি ভাগ ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। দেখেন তো বলতে পারি কিনা। সো সাইন থিটা বের করার পরে আমি ইজিলি বলতে পারবো যে mg হচ্ছে এটা কম। তাহলে এটা কিন্তু ভাই হয়ে গেল, এরকম অঙ্ক আমরা আগেও দেখছি, বাট এটা কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন আসেন, ভূপৃষ্ঠের কতটুকু 100 কিলোমিটার গভীরে নিয়ে গেলে সে হচ্ছে নেওয়া হলে পর্যবেক্ষণ করলে এই পাগলো সুতো দৈর্ঘ্য এলে ব্যাসার্ধ দৈর্ঘ্য করতে বলছে। তাহলে সেকেন্ড দোলক, তাহলে টি ইজ ইকুয়াল টু আপনি লিখতে পারবেন 2π √ অফ L বাই জি। এখন এই L বের করার পরে দেন আমাদের L ইজ ইকুয়াল টু হচ্ছে L প্লাস আর, মানে এই যদি সুতা হয়, এই যদি বব হয়, তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে স্মল এল, আর এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের আর।
ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখবেন। এ ও বি বিন্দুর মধ্যে কোথায় ঘড়িটি অধিকতর ধীরে চলবে? তাহলে এ হচ্ছে গভীরে আর বি হচ্ছে বাইরে। তাহলে আমি যদি পৃথিবী চিন্তা করি, মনে করো পৃথিবী, এটা হচ্ছে এই বিন্দু, এই বিন্দুটা কোথায়? এই বিন্দুটা হচ্ছে গভীরে, তাহলে এটা হচ্ছে সেন্টার। আপনি গভীরে আসছেন মানে এই জায়গাটায়, এটা হচ্ছে এই বিন্দু, সারফেস হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে 100 কিলোমিটার। আচ্ছা, তাহলে T2 বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে √r বাই r মাইনাস h। আমি এখান থেকে T2 বের করবো। আচ্ছা, এটা হচ্ছে কোন পয়েন্টে? এটা হচ্ছে এ পয়েন্টে, গভীরে কোনো পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আবার দেখেন এই যে সারফেস, এখান থেকে এই জায়গাটায় এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এইচ। তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে আমি T2 বাই T1 ইজ ইকুয়াল টু কি লিখবো? r প্লাস এইচ বাই আর। এটা হচ্ছে কোন পয়েন্টে? এটা হচ্ছে বি পয়েন্টে, বি পয়েন্ট, এটা হচ্ছে কোন পয়েন্ট? বি পয়েন্ট। যদি বি পয়েন্ট হয় আমি কিন্তু ইজিলি বি পয়েন্টে এই যে এই কোশ্চেন থেকে আমি T2টা বের করে ফেলতে পারবো। তাহলে আমি এ পয়েন্ট পাইলাম, আমি বি পয়েন্ট পাইলাম। দুইটা পয়েন্টের ক্ষেত্রে আমি T2 এবং এই পয়েন্টে T2 বের করে আমি দেখাবো যে সে এখানে আসলে কোথায় T2 বেশি। যেখানে T2 বেশি সেখানে সে কী যাবে? স্লো যাবে। আর যেখানে T2 কম সেখানে সে কী যাবে? ফাস্ট যাবে। সবাই কি বুঝছেন? খুবই সহজ। দেখেন এগুলো কিন্তু কোনো কঠিন কোনো কিছু না, আপনি জাস্ট বুঝলেই পারবেন। এখানে কিন্তু হয়ে গেল আমাদের এটা। তাহলে এ আর বি দুটো অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখেন, এই যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা এই গ্রাফগুলো শিখছি। তোমাদের কি মনে আছে আমরা দুইটা গ্রাফ আঁকছিলাম, একটা হচ্ছে ইকে এর জন্য, একটা হচ্ছে ইপি এর জন্য। এই যে একটা এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে ইপি এর জন্য। তো এটার x ইজ ইকুয়াল টু হচ্ছে +12, x ইজ ইকুয়াল টু -12, ঠিক আছে। আচ্ছা, এই গ্রাফের আপনাকে প্রথম কোশ্চেনটা হচ্ছে এ বিন্দুতে কোণটির সরণ কত? প্রথম কোশ্চেনটা হচ্ছে এই বিন্দুতে কোণটির সরণ। এই পয়েন্টটা কোথায় দেখেন তো? এই পয়েন্টটা হচ্ছে এই জায়গাটায়। আমি যদি এই পয়েন্টটাকে আপনাকে এঁকে দেখাতাম, এটা আরেকটা কাজে নিয়ে আমরা এটা মনে করি হচ্ছে ব্ল্যাক দি, এই যে এ পয়েন্টটা, এ পয়েন্টে ভাইয়া, এ পয়েন্টে কিন্তু আমি জানি না কোথায়, বাট এ পয়েন্টে ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে ইকে। দেখেন তো আমরা এই কথাটা বলতে পারি কিনা, যে এ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ইপি এবং ইকে মানটা কী থাকবে? সমান থাকবে। ইপি মানে কি? হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ, কোশ্চেনে ই পর্যন্ত। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে E/2। কন্ডিশনটা একটু আবার লিখি। যেহেতু এ পয়েন্টে আমাদের সরণ বের করতে বলছে, তাহলে আমি কন্ডিশনটা লিখতে পারি যে ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে E/2। ইটা কি শক্তি? এটা হচ্ছে মোট শক্তি। তাহলে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার বাই 2। সো আপনি এখান থেকে ক্যালকুলেশন করলে কী পেয়ে যাবেন? আপনি এখান থেকে এই যে এক্সটা পেয়ে যাবেন। কোশ্চেনে কিন্তু এক্স চাইছে, সরণ চাইছে। আর বিস্তার কত? এখানে বিস্তার হচ্ছে, বিস্তার এ ইজ ইকুয়াল টু হচ্ছে বিস্তার, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে কোশ্চেনে কত? 12 সেন্টিমিটার। এটা মিটারে করবেন, তাহলে 0.12 মিটার। আচ্ছা, তাহলে এই কোণটিতে আমি কী পেয়ে গেলাম? এই পয়েন্টে সরণ পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে কোশ্চেনটা বলছে পি কিউ এবং আর বিন্দুতে শক্তি সমান কিনা, তাই না? কোশ্চেনটা হচ্ছে পি কিউ এবং আর বিন্দুতে শক্তিটা সমান কিনা। এটা কপি করে নিই। আচ্ছা, দেখেন পি কিউ এবং আর এই বিন্দুতে আমাদের সমান কিনা। পি পয়েন্টটা কোথায়? পি পয়েন্টটা হচ্ছে ওরকম একটা জায়গায়, মানে এই যে এখানে একটা জায়গায় পি পয়েন্ট, এখান থেকে এটুকু কি শক্তি? এটা হচ্ছে 4। তাহলে পি পয়েন্টে আমি হচ্ছে ফার্স্টে বের করে হচ্ছে ইপি। ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ ইন্টু কেটা কীভাবে বের করবো? দেখেন মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে আমাদের ই ইজ ইকুয়াল টু 100 জুল ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। আমি এখান থেকে কেটা বের করে রাখবো, প্রথমে কেটা বের করে রাখবো। দেন আমি যদি কে এখানে বসাই আর এক্স হচ্ছে 0.04, এর উপর স্কোয়ার করলাম, তাহলে আমি কী পেয়ে গেলাম? ইপি পেয়ে গেলাম। এটা কোন পয়েন্টে? পি পয়েন্টে। আচ্ছা, ইকে তাহলে কত হবে দেখেন তো?
ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার। এখানে এই পি পয়েন্টে কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 0.04 মিটার। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলে এখানে এটা কে লিখবো, লিখে আমি এখান থেকে ইকে পেয়ে যাবো। দেন আমি ইকে প্লাস ইপি এই দুটো যোগ করে আমি বলবো যে আমার ই এর মান হচ্ছে এটা। কোন পয়েন্টে এটা? এটা হচ্ছে পি পয়েন্টে। এইটুকু বুঝছেন কিনা দেখেন, আমি কোন পয়েন্টে বের করছি? আমি পি পয়েন্টে বের করছি। এটা হচ্ছে কোন পয়েন্ট? পি পয়েন্ট। আচ্ছা, এবার কিউ পয়েন্টে আসেন। ভাই কিউ পয়েন্টে হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু একই রকম 0.04 মিটার। এখানে আপনি ইকে বের করবেন, এখানে আপনি ইপি বের করবেন, দেখেন সেম আসবে, ঠিক আছে। আর আর পয়েন্টে শুধুমাত্র কি থাকবে? ইপি থাকবে, কোনো ইকে থাকবে না। ওইটাই হচ্ছে মোট শক্তি। আর আপনি গ্রাফিক্যালি বুঝেন, দেখেন এইখান থেকে যদি আপনি এতটুকু চিন্তা করেন, এই দেখেন এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কি ইপি, আর এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ইকে, আর এইটুকু যা হবে আর এইটুকু তাই হবে। এটা আর অন্য কাজ দেখাই, এই যে এইটুকু তাই হবে, বুঝছেন? সো এই গ্রাফিক্যালি ওখান থেকে বলতে পারি। ম্যাথমেটিক্যালি হচ্ছে এটা, যদি এটা ঘতে কোশ্চেন আসছে আমি ম্যাথমেটিক্যালি দেখাবো, বাট গ্রাফের দিকে তাকান, এইটুক যা এইটুক তাই, তাই এটা কি বিভব শক্তি না? আর এইখান থেকে এইটুক যা এটা হচ্ছে গতিশক্তি, তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি মানে হচ্ছে মোট শক্তি। সো আমরা কিন্তু গ্রাফিক্যালি বললে বোঝাতে পারবো, বাট আমাদের ম্যাথমেটিক্যালি আমি দেখা দিলাম যে আসলে সবগুলো পয়েন্টেই আমাদের কি মোট শক্তি মানটা সেম থাকবে। ওকে, সবাই কি বুঝছেন এই কোশ্চেনটা? আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন দেখেন, সেম টাইপের। এখানেও আপনাকে এটা শুধুমাত্র কিসের শক্তি দিয়ে আছে? এটা শুধুমাত্র বিভব শক্তি দিয়ে আছে, তাই তো। বের করতে হবে কি স্প্রিংটি, স্প্রিং ধ্রুবক কে। আচ্ছা, মোট শক্তি দিয়ে আছে কত বলেন? মোট শক্তি দিয়ে আছে হচ্ছে এখানে আমাদের হাফ ই ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, মোট শক্তি দিয়ে আছে হচ্ছে ই হচ্ছে 32 ইন্টু হাফ, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এ কত? বিস্তার। দেখেন বিস্তার হচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে এ, এখান থেকে একটু মাইনাস এ, এইখান থেকে পুরোটুকু হচ্ছে 8। তার মানে আমি বলতে পারি এখানে দেখেন 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 8, 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 8, সো a ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এ হচ্ছে 0.04 এর উপরে স্কোয়ার। দেখেন তো এটা বলতে পারি কিনা? কোশ্চেন দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে 2a হচ্ছে 8। আচ্ছা, এরপরে দেখেন বলছে যে পি ও কিউ কিন্তু স্প্রিংটির বেগের তুলনা কত? পি পয়েন্টে। হ্যাঁ, পি পয়েন্টে আমরা আসি। দেখেন তো পি পয়েন্টে যখন আমরা আসবো, সবাইকে দেখো পি পয়েন্টের ক্ষেত্রে আমাদের শক্তি হচ্ছে 8 জুল। কী শক্তি এটা দেখেন তো? 8 জুলটা হচ্ছে ইপি হচ্ছে 8 জুল। তাহলে ইকে ইজ ইকুয়াল টু কত হবে? ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 32 বিয়োগ 8 সমস্যা হচ্ছে 26 জুল। না, 32 বিয়োগ 24 জুল, 24 জুল। আচ্ছা, যদি ইকে পাই, ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি অন স্কোয়ার। আচ্ছা, ইকে শেষ। এটা কোন পয়েন্টে? এটা হচ্ছে পি পয়েন্টে। আচ্ছা, এইবার আমরা কিউ পয়েন্টে বের করি। কিউ পয়েন্টে ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে 18 জুল। তাহলে আমি বলতে পারি যে ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 32 মাইনাস 18, 14 জুল। আচ্ছা, তাহলে ইকে প্রাইম দাও, একে ডাবল প্রাইম দাও, হাফ এম ভি টু স্কোয়ার। এবার জাস্ট কী করবো আমরা ইকে ডাবল প্রাইমকে হচ্ছে আমরা ইকে প্রাইম দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ভি অন স্কোয়ার ভাগ হচ্ছে ভি টু স্কোয়ার। দেখছেন, জাস্ট আপনি এটা মান বসা দিলে আপনি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন। এখানে মানটা বসা দিলে আপনি কিন্তু এখান থেকে ভি ওয়ান বাই ভি টু পেয়ে যাবেন।
তো আমরা গ্রাফ থেকে দেখলাম এটা হচ্ছে আমাদের বিভব শক্তির গ্রাফ, তাহলে এই পয়েন্টে বিভব শক্তি দেওয়া আছে, আবার এই পয়েন্টে বিভব শক্তি দেওয়া আছে, তাহলে আমি মোট শক্তি হচ্ছে 32, আমি ওইখান থেকে কিন্তু গতিশক্তিটা বের করে নিছি, বের করে জাস্ট দুটাকে অনুপাত বের করে দিছি। বুঝছেন সবাই? এটা বুঝছেন কিনা দেখেন, খুবই সোজা কিন্তু। তাহলে আমরা পি ও কিউতে কী পেয়ে গেলাম? বেগের অনুপাত পেয়ে গেলাম। ওকে, আচ্ছা দেখেন সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের ঠিক সময় দেয়, এটাকে পাহাড়ের খনি করবে নিয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হয়েছে? T2/T1 ইজ ইকুয়াল টু √R/R-H। এখান থেকে আপনাকে গ তো ভাই পারবেন, গ হচ্ছে T ইজ ইকুয়াল টু 2π√L/G। এখান থেকে আপনি এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এটা বের করবেন, আর ঘ নম্বরটা হচ্ছে গভীরতা এবং শীর্ষে, তাহলে গভীরতা হচ্ছে, এটা হচ্ছে গভীরতায়, এটা কোথায়? গভীরতা H মানে এটা। আচ্ছা উচ্চতায় H উপরে, তাহলে সেক্ষেত্রে T2/T1 ইজ ইকুয়াল টু হচ্ছে R+H বাই হচ্ছে R, এখান থেকে আপনি এইচটা পেয়ে যাবেন। তাহলে পেয়ে গেলে আপনি এই যে এইচ আর এইচটা বের করে গাণিতিকভাবে বলবেন যে পাহাড়ের এটা হচ্ছে খনির গভীরতা, এটা হচ্ছে খনির গভীরতা, এটা হচ্ছে খনির কি উচ্চতা। তাহলে আপনি এভাবে কিন্তু খনির গভীরতা বের করে ফেলতে পারবেন, খনির উচ্চতা বের করে ফেলতে পারবেন এবং দুটো কম্পেয়ার করতে পারবেন। তাহলে আমরা খনির গভীরতা এবং খনির উচ্চতা বের করে ফেললাম। বুঝছেন? আর এখানে আরেকটা জিনিস সেটা খেয়াল করেন, দিনে, তাহলে আমি এখানে লিখতে পারি যে 86400 ভাগ 86400 মাইনাস 60, কারণ 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। একটু ভুল লিখছি, ওই জায়গাটায় লেখা যাবে না এটা, কারণ এখানে পাহাড়ের উপরে নিয়ে গেলে হয়। তো আমাদের এটা এখানে না, এটা হচ্ছে এখানে হবে 86400 ভাগ 86400 মাইনাস 60। সো আমরা ইজিলি কিন্তু এখানে কম্পেয়ার করতে পারবো যে আসলে পাহাড়ের উপরে গেলে কী হবে এবং ঘনিতে গেলে কী হবে। তুমি এখান থেকে কম্পেয়ার করে বের করবে। এগুলো খুব সোজা টাইপের অঙ্ক এবং ম্যাক্সিমাম আমি বোর্ড পরীক্ষাতে আসলে এই টাইপের অঙ্কগুলোই বেশি আসছে। সো আপনারা এইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। সবাই কি বুঝছে এটা? আচ্ছা নেক্সট যাই। একটি সেকেন্ড হলো ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, স্বামী পাহাড়ের উপরে নিয়ে গেলে এটা ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, বলছে যে উপগ্রহটি পৃষ্ঠে অভিকর্ষ কত হবে, তাহলে টি ধরলাম এটা মুন ইজ ইকুয়াল টু 2π√L ভাগ জি। কার্যকরী দৈর্ঘ্য কি চেঞ্জ করছে? করে নাই, জি মুন। আচ্ছা আচ্ছা এখন আর্থের ক্ষেত্রে কি লিখবেন? টি আর্থ আপনি কি লিখবেন? 2π√L ভাগ জি আর্থ। এটা পৃথিবী, এটা হচ্ছে উপগ্রহ, দুইটা ভিন্ন জায়গায়। আচ্ছা এখন আপনি দুটার ক্ষেত্রে কিন্তু বের করে ফেলতে পারবেন। আমাকে বের করছে জি বের করতে হবে, তাহলে সেকেন্ড দোলক, তাহলে আমি বলতে পারি যে টি ই ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। আমাদের পৃথিবী, তাহলে আর মুন ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে আর আর্থ। আমরা কিন্তু এই জায়গাগুলো ভুল করে ফেলি, এটা খেয়াল রাখবেন। আচ্ছা ভর, আচ্ছা তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 1/50 ইন্টু পৃথিবীর ভর এমই। আচ্ছা আমরা কি শিখছি? আমরা শিখছি জিএম ইজ ইকুয়াল টু হচ্ছে জিএমএম বাই হচ্ছে কি আর এম এর উপরে স্কোয়ার। জিই ইজ ইকুয়াল টু হচ্ছে জিএমই ভাগ হচ্ছে আর ই এর উপরে স্কোয়ার। দেখেন তো এরকম বুঝছেন কিনা? আমি এবার এখান থেকে কিন্তু ইজিলি পৃথিবী পৃষ্ঠে বের করতে পারবো। আচ্ছা দেন আমাকে বলছে যে পৃথিবীর তুলনায় ওখানে ধীরে চলবে কিনা। আমি টিএম এবং টি বের করার পরে জাস্ট দুটো কম্পেয়ার করে বলবো যে কোথায় ফাস্ট কোথায় স্লো। যদি যেখানে টিএম মানটা বেশি সে হচ্ছে কি স্লো যাবে, আর যেখানে টিএম মানটা কম সেখানে সে কী যাবে ফাস্ট যাবে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই সোজা, জাস্ট বাসায় করবেন। আপনাদের আমি হোমওয়ার্ক দিলাম, যদি কোনোটা আটকায় যান আমাকে হচ্ছে ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে জানাবেন। ঠিক আছে, যেটা আপনাদের প্রবলেম হয়েছে, তাহলে আমি আপনাকে টাইম পেলে রিপ্লাই দিব বা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই আমরা। আচ্ছা সিকিউ মোটামুটি শেষ, আমরা এখন এমসিকিউ দেখি।
এটা 30 সেকেন্ড পর্যায়কাল, তাহলে আমাদের পর্যায়কাল টি দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, কম্পেয়ার করো y ইজ ইকুয়াল টু, তুমি যদি কম্পেয়ার করো a সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এখান থেকে ওমেগা মানে কি π/15, তাহলে আমি π/15 রেডিয়ান পার সেকেন্ড শেষ। আচ্ছা, সর্বোচ্চ বেগ, তাহলে ভিম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখবো ওমেগা ইন্টু এ, ভাই একই এই ওমেগা এখান থেকে বের করে নিই আমরা, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2π/t, আমরা এখান থেকে ওমেগা পাইলাম, আর এটা হচ্ছে বিস্তার হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা এখান থেকে বলি যে এ ইজ ইকুয়াল টু 10 মিটার। যদি কোশ্চেনে কিছু না বলে আপনি এটাকে এসআই করে ধরে নেবেন, তাহলে এটা মিটারে আছে, সো আমি ভিম্যাক্স পেয়ে যাবো, বুঝছেন? তাহলে এটাও শেষ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখেন, সহদলের কার্যকর দৈর্ঘ্য 3 গুণ করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত হবে? আচ্ছা, দোলনকাল হচ্ছে দেখেন টি ইজ ইকুয়াল টু 2π√L/g। দেখেন আমাদের এই জি এর মানটা কিন্তু আসলে পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা কত হবে? পৃথিবীর কেন্দ্রে কিন্তু আমাদের জি এর মান কি শূন্য না? তাহলে যদি এখানে শূন্য বসান, তাহলে টি ইজ ইকুয়াল টু 2π√L/0, ভাই টি এর মানটা কি আসবে? ইনফিনিটি আসবে, তার মানে দোলনকাল অসীম হয়ে যাবে। কোনো কিছুকে শূন্যতে ভাগ করলে সেই মানটা ইনফিনিটি হয়ে যায়। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখেন, আমি যদি কম্পেয়ার করি এখানে, কম্পেয়ার করি যে ওটা হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস ডেল, যদি আমি এটা কম্পেয়ার করি তাহলে আমাদের এখানে ওমেগা আসে কত? ওমেগা আসে হচ্ছে এখানে 12, আর ডেল হচ্ছে এখানে π/6, ঠিক আছে? আর এ হচ্ছে কত? এ হচ্ছে 10। তাহলে ভিম্যাক্স বের করে ফেলতে পারবো। ভিম্যাক্স মানে কি বলো? ভিম্যাক্স মানে হচ্ছে ওমেগা ইন্টু এ, এখান থেকে আমি ভিম্যাক্স বের করে ফেলতে পারবো। তাহলে কিন্তু আমরা পারবো, দেখছেন আমরা কিন্তু ইজিলি পারবো। এই টাইপের অঙ্কগুলো জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করলে পারবেন, এগুলো এমসিকিউতে আসে। তাহলে মোটামুটি আমাদের লেকচারটা শেষ হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু বলছে ইকুয়েশন, তাহলে আমাদের মেন ইকুয়েশনটা কি বলেন? আমরা যদি কম্পেয়ার করি মেন ইকুয়েশনের সাথে d² x ভাগ হচ্ছে dt² প্লাস ω² x ইকুয়ালস টু 0, ভাই এটা কিন্তু মেইন ফর্মে নাই। তাহলে কি করতে হবে আমাদেরকে? এটাকে আমরা হচ্ছে এরকমভাবে চিন্তা করলাম, প্লাস 25y ইকুয়ালস টু 0। আচ্ছা, আমি কিন্তু এখানে x না, ওরা কিন্তু এখানে y দিচ্ছে। তোমাদের কিন্তু বলছিলাম যে x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি যেরকম একটা সমাধান, এমনই y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এটাও হচ্ছে কিন্তু সমাধান। সো এখানে আমি কম্পেয়ার করবো কার সাথে? d² y ভাগ হচ্ছে dt² প্লাস ω² y ইকুয়ালস টু 0। সো এখানে ওমেগা সমস্যা আছে কত? 5, না একটু ভুল হয়েছে, ওমেগা হচ্ছে 5 সেকেন্ড, ওমেগা বলছে। তাহলে ওমেগা হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা মানে কি বলেন? ওমেগা মানে হচ্ছে 2π/t, t ইজ ইকুয়াল টু 2π/5। জাস্ট ক্যালকুলেশন করে যাওয়া আসবে, তাই আপনি ক্যালকুলেশন করেন 2 ইন্টু পাই ভাগ হচ্ছে 5, মানে 1.25 সেকেন্ড, 1.2 সেকেন্ড। এই তোমরা কিন্তু এখানে আবার ওমেগার জায়গায় 2π এর জায়গায় কিন্তু 180 লিখে দিও না, ঠিক আছে? এটা কিন্তু রেডিয়ানে, কিন্তু অবশ্যই এইগুলো কিসে আছে যে ওমেগার এককটা কি বলো? রেডিয়ান পার সেকেন্ড। তোমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম টাইম ভুল করো, পায়ের জায়গায় কিন্তু এখানে 180 না, এটা পাচ্ছে 3.14, বা পায়ের মানটা ক্যালকুলেটারে লিখলে হচ্ছে শিফট চেপে, এটা খেয়াল রাখবা। আমরা কিন্তু এটা ভুল করে ফেলি। তাহলে এই টাইপের অঙ্কগুলো খেয়াল রাখবা। আমি কিন্তু তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এটা যেরকম একটা সমাধান, y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টিও কিন্তু একটা সমাধান। এই সমাধানটা আমরা প্রমাণ করছিলাম কিন্তু। আচ্ছা, মোটামুটি আমাদের লেকচারটা শেষ। আমরা পর্যাবৃত্ত গতির পুরা A to Z প্রথম লেকচার থেকে এই পর্যন্ত 4টা লেকচারের সিগমেন্টে ভাগ করছি। প্রথমে হচ্ছে আমরা থিওরি আলোচনা করছি, কনসেপচুয়াল। তারপর হচ্ছে আমরা এইটার উপর ডিপেন্ড করে বিভিন্ন ম্যাথ যেগুলো আমাদের বোর্ড পরীক্ষাতে বা অ্যাডমিশন টেস্টে আসে সেগুলো আমরা আলোচনা করছি। সো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো লেকচার দেখে ফেলেন, আমার মনে হয় না আপনাদের পর্যাবৃত্ত গতির উপরে আর কোনো প্রবলেম থাকবে, সেটা অ্যাডমিশন টেস্টে হোক বা সেটা আপনাদের হচ্ছে বোর্ড পরীক্ষাতে হোক। সো সবাই একটু দেখে ফেলবেন লেকচারটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলটাতে হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য প্লাস বোর্ড পরীক্ষার জন্য এসএসসি এবং এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যা যা টেকনিক লাগবে সবগুলো আলোচনা করবো সম্পূর্ণ ফ্রিতে। সো তোমরা একটু এগুলো দেখে ফেলবা, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা, অথবা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবা, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।